রোহান এবং অনন্যা একে অপরকে ভালোবেসে একই ছাদের নিচে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু বিবাহিত না হওয়ায় কোনো বাড়িওয়ালাই তাদেরকে বাসা ভাড়া দিতে রাজি হয় না। তাই আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই মিথ্যার আশ্রয় নিতে হয় তাদের। নিজেদেরকে বিবাহিত পরিচয় দিয়ে শেষমেশ একটা বাড়ি ভাড়া নিয়ে নেয় তারা। কিন্তু তাদের এই মিথ্যা যদি বাড়িওয়ালা কিংবা তাদের পরিবার একবার জেনে যায়, তখন কি হবে? তারা কি আদৌ তাদের এই সম্পর্ক মেনে নিবে, নাকি এক নিমিষেই ছাড়তে হবে তাদের এই স্বপ্নের বাড়ি? চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। সিরিজের নাম ভালোবাসার বাড়ি। শুরুতেই আমরা অনন্যা আর রোহান নামের এক কাপলকে দেখতে পাই, যারা নিজেদের নতুন ফ্ল্যাটে ওঠার জন্য জিনিসপত্র নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। তো অনন্যা এখানে কারো সাথে ফোনে কথা বলতে নিলে ড্রাইভারও জোরে জোরে কারো সাথে কথা বলতে থাকে, যার জন্য অনন্যা ভালোভাবে কথাই বলতে পারছিল না। আর এই কারণে সে বেশ বিরক্ত হচ্ছিল। এক পর্যায়ে তো অনন্যা ড্রাইভারের উপর খুবই রেগে যায়, কিন্তু রোহান তখন অনন্যাকে শান্ত করিয়ে কোনো মতে ড্রাইভারকে চুপ করায়। অনন্যাও তখন একটু শান্ত হয়ে বসে। গাড়ি কিছু দূর যেতেই একটা লোক গাড়ির সামনে চলে আসে। ড্রাইভার তো অনেক বেশি রেগে যায়, তাই সে ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর এই চিৎকার চেঁচামেচির চোটে রোহান তো তার কাজও করতে পারছিল না। সে তখন ড্রাইভারকে গাড়িটা আর একটু সামনে নিয়ে যেতে বলে, কিন্তু ড্রাইভার আর সামনে যেতে চায় না, কারণ তার লোকেশন এই পর্যন্তই ছিল। তবুও অনন্যা কোনো মতে রিকোয়েস্ট করে ড্রাইভারকে সামনে নিয়ে যায়। এরপর অনন্যা আর রোহান মিলে নিজেদের সব জিনিসপত্র বের করতে থাকে। এদিকে ড্রাইভার তো অনেক রাগারাগি করছিল, কারণ তাকে এক লোকেশন দিয়েও তারা অন্য পথে নিয়ে এসেছে। অনন্যা তখন ড্রাইভারকে বোঝায় যে তাদের অনেক জিনিসপত্র, তাই এত দূরে নামলে তারা এগুলো নিতে পারতো না। কিন্তু ড্রাইভার তো কারো কথাই শোনে না, সে নিজের মতোই বক বক করতে থাকে। এদিকে অনন্যা শান্ত থাকলেও রোহান এবার আর শান্ত থাকতে পারে না, তাই সে রেগে মেগে ড্রাইভারের সাথেই ঝগড়া লাগিয়ে দেয়। যাক, এরপর তারা দুজন তাদের নতুন ফ্ল্যাটে চলে আসে। দুজন মিলে নিজেদের ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে শুরু করে, একেবারে নিজেদের মতন করে। আর এভাবেই দুজনের পরিশ্রমে ঘরটা হয়ে ওঠে ভালোবাসার বাড়ি। সব কাজ শেষ করে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে। আর এখানে আমরা জানতে পারি রোহান আর অনন্যা স্কুল জীবন থেকেই দুজন প্রেম করে আসছে, আর এখন তারা লিভ ইনে থাকার জন্য নিজেদের জন্য একটা নতুন ফ্ল্যাটও কিনেছে। কিন্তু এটা নিতে গিয়েও তাদেরকে হাজারো ঝামেলা পোহাতে হয়েছে, কারণ একটা ছেলে আর মেয়ে বিয়ে ছাড়া একসাথে একটা ফ্ল্যাটে থাকবে, এই বিষয়টা কেউ মেনেই নিতে চায় না। আর তাদেরকে কেউ বাসা ভাড়াও দিতে চায় না। তাই রোহান আর অনন্যা না পেরে একটা হোটেল ভাড়া নিয়ে থাকতো। তবে সেখানে থেকে অনন্যা একটুও খুশি ছিল না। সে রোহানকে তাদের জন্য একটা ফ্ল্যাট খুঁজতে বলছিল। তাই এইবার রোহানও চিপায় পড়ে যায়, কারণ বিয়ে ছাড়া ছেলে মেয়েকে একসাথে কেউ ভাড়া দিবে না, এইটা তো অনন্যা কিছুতেই মানতে চায় না। আবার বাড়ি না পেলেও তাদেরকে হোটেলেই থাকতে হবে। তাই রোহান এবার একটা আইডিয়া বের করে যে যেহেতু সবাই নিজের ঘরের জন্য বিবাহিত দম্পতি চায়, তাই সে সেই বুদ্ধি অবলম্বন করবে। আর এরপরেই রোহান তাদের নতুন ফ্ল্যাট ভাড়া পেয়ে যায়, যেটাকে রোহান আর অনন্যা মিলে খুব সুন্দর করে সাজায়। এখানে অনন্যা রোহানকে জিজ্ঞেস করে, যেখানে কেউ একটা অবিবাহিত ছেলে আর মেয়েকে একসাথে বাসা ভাড়া দিচ্ছিল না, সেখানে রোহান কি করে বাসাটা পেয়ে গেল? অনন্যার কথা শুনে রোহান আর কিছুই বলে না। বলতে গেলে সে একটু ব্যাপারটা ইগনোরই করে। কিন্তু এখানে আমরা জানতে পারি রোহান আর কোনো উপায় না পেয়ে এই বাসার বাড়িওয়ালাকে টুপি পরিয়েছে। অর্থাৎ রোহানদের নতুন বাসার বাড়িওয়ালা, যার নাম মৈত্র, সে নিজেও বিবাহিত ছাড়া কাউকে বাড়ি ভাড়া দিতে রাজি ছিল না। তাই রোহান বাড়িটা নেওয়ার জন্য মৈত্রকে মিথ্যা বলেছে। সে বলেছে যে সে আর অনন্যা বিবাহিত, আর বিবাহিত শুনেই মৈত্র তাদেরকে বাড়ি ভাড়া দিয়েছে। তবে এর আগে মৈত্র রোহানকে অনেক প্রশ্ন করে। সে রোহানকে জিজ্ঞেস করে সে কি কাজ করে। রোহান জানায় সে অ্যাপস ডেভেলপার। তবে মৈত্র ভাবে হয়তো মোবাইলে অ্যাপস ডাউনলোড করাকেই সে অ্যাপস ডেভেলপার বলছে। আর এইটা শোনার পর রোহান হতাশ হওয়া ছাড়া আর কিছুই বলে না। মৈত্র তখন অনন্যার কথা জিজ্ঞেস করে, আর ছেলে মেয়ে দুজনই কাজ করে শুনে মৈত্র বেশ খুশিও হয়, কারণ এতে তার বাড়ি ভাড়া বেঁধে থাকার সম্ভাবনা নেই। কিন্তু তবুও এত ইয়াং কাপল দেখে মৈত্র রোহানকে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তাই সে রোহানের কাছে তাদের বিয়ের প্রমাণ দেখতে চায়। তখন রোহান ও মৈত্রকে একটা এআই ছবি দেখিয়ে দেয়, আর বলে তারা তাদের বিয়েতে ছবি তোলেনি, তাই সরাসরি হাতে আর্ট করা ছবি বানিয়েছে। রোহানের কথা শুনে মৈত্র আর কি বলবে কিছুই বুঝতে পারে না। তবে মৈত্র এবার অনন্যার সাথে আলাপ করার জন্য বায়না ধরতে থাকে। রোহানের কাছে বারবার বলতে থাকে, কিন্তু রোহান যে বাড়িওয়ালাকে নিজেদের বিবাহিত বলে বাড়ি ভাড়া নিয়েছে সেটা তো এখনো অনন্যাই জানে না। তাই অনন্যা যাতে কিছু টের না পায়, তাই মৈত্র অনন্যার সাথে আলাপ করতে চায়। কিন্তু রোহান কোনো মতে মৈত্রকে সামাল দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর বাড়ি ওঠার পর সেদিন রাতে মৈত্র রোহানদের রুমে আসে এগ্রিমেন্ট পেপার নিয়ে।
তবে অনন্যা তখন সেখানে ছিল না। তো মৈত্র এসে ঘরদোর বেশ সুন্দর করে গোছানো দেখে অনেক খুশি হয়ে যায়। তবে সে বারবার অনন্যার সাথে আলাপ করবে বলে রোহানকে একদম পাগল করে ফেলে। রোহানও তখন কোনো মতে সবকিছু সামাল দিয়ে বলে ঠিক আছে, সে অনন্যার সাথে তাকে কাল আলাপ করিয়ে দিবে। এই বলেই সে মৈত্রকে কোনো মতে সেখান থেকে পাঠিয়ে দেয়। মৈত্র যেতেই রোহান হাফ ছেড়ে বাঁচে, কারণ কোনো মতে এখন অনন্যার সাথে মৈত্র দেখা হয়ে গেলে তো সব গন্ডগোল লেগে যাবে, যা সে মোটেও এখন চাচ্ছে না। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। রোহান ঘুম থেকে উঠে রিল্যাক্স হওয়ার চেষ্টা করে, কিন্তু অনন্যার নাক ডাকার শব্দের জন্য সে মোটেও পারছিল না। এদিকে অনেক বেলাও হয়ে যাচ্ছিল, তবে অনন্যা ঘুম থেকেই ওঠে না। রোহান বুঝতে পারে সকালের খাবার তাকে নিজেকেই বানাতে হবে, তাই সে উঠে চা বানানোর জন্য চুলায় দুধ বসিয়ে দেয়। তবে রোহান একটু অন্যমনস্ক হতেই চুলায় বলক এসে সব দুধ পড়ে যায়। রোহান তখন তাড়াতাড়ি করে যেও কোনো লাভ হয় না। সে ফ্রিজে গিয়েও কোনো দুধ পায় না, আর বুঝতে পারে লিভিনে যেহেতু থাকছেই তাহলে বাজারটাও করতে হবে। তো এরপরেই রোহান দোকানে চলে যায়। তবে দোকানদার তখন অন্য কারো সাথে কথা বলছিল। রোহান তার কাছে গিয়ে দুধ চাইতেই দোকানদার রোহানকে দাঁড়াতে বলে, আর আবারও লোকটার সাথে গল্পে লেগে যায়। এদিকে তো রোহানের দেরি হয়ে যাচ্ছিল, তাই সে দোকানদারকে একটু তাড়াতাড়ি করতে বলে। দোকানদার তখন রোহানকে তার জিনিস দিয়ে দেয়। তবে রোহান অনলাইনে পেমেন্ট করতে গেলে দোকানদার জানায় এখানে শুধু ক্যাশে পেমেন্ট করা হয়, অনলাইনে কিচ্ছু হয় না। এই কথা শুনে রোহানের মনে পড়ে সে তো কোনো ক্যাশ টাকাই আনেনি। রোহান তখন তার সদাই বাকিতে নিতে চায়, তবে দোকানদার রোহানকে কোনোভাবেই বাকিতে দিতে চায় না, তার তো ক্যাশ টাকাই লাগবে। সেই সময় দোকানে মৈত্র এসে হাজির হয়, আর রোহানের টাকা নিজে দিয়ে দোকানদারের সাথে রোহানের পরিচয় করিয়ে দেয়, আর বলে রোহান তার বাড়ির নতুন সদস্য, তারা নতুন সংসার শুরু করেছে। এদিকে রোহান তো মৈত্রকে দেখে তাড়াতাড়ি কেটে পড়ার চেষ্টা করে, কারণ মৈত্র কখন কি বলে রোহানকে চিপায় ফেলে দেয় তার কোনো ঠিক নেই। তবে রোহান পালাতে চেয়েও কোনো লাভ হয় না, মৈত্র রোহানকে ঠিকই আটকে ফেলে, আর আবারও অনন্যার সাথে আলাপের কথা বলে। এইবার রোহান কি করবে কিছুই বুঝতে পারে না, তাই বলে ঠিক আছে, শনিবার তার আর অনন্যার 2 মাসের অ্যানিভার্সারি, তাই মৈত্র যাতে সেদিন তাদের বাসায় চলে আসে, সেদিনই অনন্যার সাথে সে তার পরিচয় করিয়ে দিবে। রোহানের কথা শুনে তো মৈত্র অনেক খুশি হয়ে যায় আর রাজিও হয়ে যায়। এদিকে রোহান ফাঁদে পড়ে কথাটা তো ঠিকই বলে দেয়, কিন্তু সামনে সে কিভাবে সবকিছু সামাল দিবে সেটা সে নিজেও জানে না, কারণ অনন্যার এখনো এসবের ব্যাপারে কোনো আইডিয়া নেই। সে জানলে না জানি কি করবে সেটা নিয়েই সে চিন্তিত। যাক, এরপরই রোহান তাড়াতাড়ি করে দুধ নিয়ে রুমে যেতেই দেখে অনন্যা ঘুম থেকে উঠে গেছে। রোহান আবারও চা বানাতে যায়, তবে অনন্যা তখন রেগে মেগে বলে সে চা খাবে না। অনন্যার এতটুকুতে রাগ দেখে বেচারা রোহান ভাবতে থাকে না জানি শনিবারের কথা শুনে অনন্যা কি রিয়াক্ট করবে। এরপরেই অনন্যা তার অফিসের জন্য রেডি হয়ে যায়। রোহানও তখন অনন্যাকে রেডি হতে সাহায্য করে। আমরা জানতে পারি রোহান নিজের বাড়িতে থেকে কাজ করতে পারলেও অনন্যাকে বাইরে গিয়ে কাজ করতে হয়, তবে দুজনই দুজনকে সমানভাবে সাহায্য করে। এখানে রোহান অনন্যাকে থ্যাঙ্কস বলে, কারণ একমাত্র তার জন্যই রোহান আলাদা বাসায় তার সাথে থাকতে পারছে, আর অনন্যাও রোহান না থাকলে লিভিনে থাকার চিন্তাও করতো না। তবে কাজে যাওয়ার আগে অনন্যা রোহানকে বলে যায় যে সে যাতে সকালবেলা চিনি দিয়ে দুধ চা খাওয়া বন্ধ করে, এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। অনন্যার কথা শুনে রোহান অনেক অবাক হয়, কারণ তার সবচেয়ে প্রিয় হচ্ছে দুধ চা, আর সেটাতেই অনন্যা না করছে। কিন্তু এখানে অনন্যা জানায় রাহুল বলেছে দুধ চা শরীরের জন্য ভালো না, আর এই রাহুলের কথা শুনেই রোহানের তো মনটাই ভেঙে যায়, কিন্তু সে তেমন কিছুই বলে না। যাক, এরপরে দুজন দুজনের কাজে লেগে পড়ে। রোহান বাড়িতে থেকে কাজ করতে থাকে আর অনন্যা বাইরে। এরই মধ্যে রোহানের কাছে সুখবর আসে যে রোহান নিজের নতুন অ্যাপ ডেভেলপ করার চান্স পেয়ে গেছে, আর এটা দেখার পর তো সে সবার আগে অনন্যাকে কল করে আর এই সুখবরটা জানায়। আর এই কথা শুনে অনন্যাও ভীষণ খুশি হয়। সেদিন রাতেই অনন্যা সেলিব্রেশন করার জন্য কেক নিয়ে আসে। এরপর দুজন মিলে কেকও কাটে, কিন্তু অনন্যা কেক খায় না, কেকে চিনি আছে এই জন্য। সে আসলে নিজের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন। তো এরই মাঝে অনন্যার ফোনে তার মার কল আসে। অনন্যার মা জানে না অনন্যার কোনো ছেলের সাথে রিলেশন আছে, আর সে তার সাথে এক বাড়িতেই থাকে। তাই মার কল পাওয়া মাত্রই অনন্যা রোহানকে দ্রুত লুকিয়ে পড়তে বলে, যাতে তার মা বুঝতে না পারে যে সে অন্য কোনো ছেলের সাথে রয়েছে। অনন্যার পর রুমে গিয়ে তার মার সাথে কথা বলতে থাকে। তখন রোহান লুকিয়ে লুকিয়ে অনন্যার সামনে যায়। এখানে অনন্যার মা জানে অনন্যা একা নতুন বাসায় শিফট হয়েছে, তাই এটা নিয়ে সে খোঁজ খবর নেয়।
অনন্যা একা থাকে জেনে তার মা বেশ চিন্তাও করে। তবে তখনই অনন্যা তার মাকে জানায় এখানে রাহুল নামের তার একটা কলিগ আছে, আর রাহুল তাকে অনেক সাহায্য করে, তাই কোনো সমস্যা হচ্ছে না। অনন্যার মুখে রাহুলের কথা শুনতেই রোহানের অনেক খারাপ লাগে, কারণ অনন্যা তার মাকে রোহানের কথা বলতে পারে না, অথচ তার কলিগ রাহুলের কথা বলে দিয়েছে। এটার জন্য রোহান অনন্যার সাথে খুব রাগ করে। তবে অনন্যা তাকে রুম থেকে চলে যেতে বলে, তা না হলে তার মা সব বুঝে ফেলবে। রোহানও তখন রাগ করে বাইরে গিয়ে বসে থাকে। অনন্যা এদিকে কথা বলা শেষ করে রোহানের কাছে আসে। সে রোহানকে বলে আজ তার মা একটা অদ্ভুত কথা বলেছে। রোহান জানতে চায় কি কথা। তখন অনন্যা বলে তার মা তার বিয়ের কথা বলেছে। এই কথা শুনে রোহান কিছুই বলে না। তখন অনন্যা তাকে বলে তারা দুজন এখন বিয়ে করে নিলে কেমন হয়। অনন্যার এই কথা শুনে রোহান বলতে থাকে সে যেন আগে তার মাকে এইটা বলে যেখানে তার রাহুল নামের বন্ধু ছাড়াও রোহান নামের একজন আছে যে তার অনেক কেয়ার করে। এই কথাটা বলেই রোহান সেখান থেকে উঠে যায়। আসলে রোহানের কাছে অনেক খারাপ লেগেছে, কারণ অনন্যা তার মাকে নিজের ছেলে কলিগের ব্যাপারে বললেও রোহানের ব্যাপারে এখনো কিচ্ছু বলেনি। রোহান আর অনন্যা ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাই অনন্যা মনে করে সে রোহানের সাথে প্রেম করছে শুনলে তার মা অন্যরকম রিয়াক্ট করবে, তাই সে বলতে চায় না। কিন্তু রোহানের কাছে এটা মোটেও ভালো লাগে না। দৃশ্য চলে যায় পরের দিন। রোহান আর অনন্যার মাঝে এটা নিয়ে ঝামেলা লেগে যায়। রোহান অনন্যার সাথে কথাই বলে না। অনন্যা বিষয়টা বুঝতে পেরে রোহানের কাছে গিয়ে বলে রাহুল শুধু তার বন্ধু আর কলিগ, আর অনন্যা এখন অ্যাডাল্ট, তার ছেলে বন্ধু থাকতেই পারে। অনন্যার কথা শুনে রোহানও এবার জেদ ধরে আর বলে তারও মেয়ে বন্ধু থাকতে পারে। আর এ কথা বলতে না বলতেই কলিং বেল বেজে ওঠে। রোহান গিয়ে দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা রোহানকে দেখে হেসে নিজের পরিচয় দেয়। আমরা জানতে পারি মেয়েটা আসলে বাড়িওয়ালা, অর্থাৎ মৈত্রর মেয়ে তানিয়া ছিল। সে এসেই রোহানের কাছে নিজের ল্যাপটপ নিয়ে গিয়ে বলে সে তার বাবার কাছ থেকে শুনেছে যে সে নাকি ল্যাপটপে কাজ করে, তাই সে তার কাছে এসেছে তার ল্যাপটপটা সারাতে। এ কথা শুনে রোহান অবাক হয়ে যায়, কারণ সে অ্যাপ ডেভেলপার বলেছিল, তবে মৈত্র তাকে ল্যাপটপ সারানোর লোক বানিয়ে দিয়েছে। তবুও রোহান কিচ্ছু না বলে তানিয়াকে রুমের ভেতর নিয়ে আসে। তানিয়া অনন্যাকে দেখে তার সাথে কথা বলে। রোহান তানিয়ার ল্যাপটপটা নিয়ে সেটা সারানোর চেষ্টা করে। এদিকে এই সবকিছু অনন্যার কাছে একদমই ভালো লাগে না। অনন্যা কিছু না বলে কাজের জন্য চলে যায়। নিজে রাহুল অনন্যার জন্য বসেছিল। অনন্যা তখন গাড়িতে বসে রাহুলকে জিজ্ঞেস করে কোনো অ্যাডাল্ট মেয়ের ছেলে বন্ধু থাকা কি অন্যায়। আমরা বুঝতে পারি রোহানের রাহুলকে নিয়ে বলা কথাগুলো অনন্যার পছন্দ হয়নি। এদিকে রোহান অনেক চেষ্টা করে তানিয়ার ল্যাপটপ ঠিক করে দেয়। এরপর তানিয়া রোহানকে থ্যাঙ্কস বলে চলে যায়। রাতে রোহান নিজের কাজ করতে থাকলে আবারও কলিং বেল বেজে ওঠে। রোহান গিয়ে দরজা খুলতেই তানিয়াকে আবারও দেখা যায়। তবে তানিয়া এবার কোনো প্রবলেম নিয়ে না, বরং রোহানের জন্য কেক নিয়ে আসে তাকে থ্যাঙ্কস বলার জন্য। আর কেক দেখে তো রোহান আর না করতে পারে না, কারণ তার মিষ্টি অনেক পছন্দ। তো সে খেতে খেতে তানিয়ার সাথে গল্প করতে থাকে আর বলতে থাকে আগে রোহান কত পরিমাণ মিষ্টি খেত। এরই মাঝে অনন্যা কাজ থেকে চলে আসে। সে এসেই তানিয়াকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে যাওয়ার সময়ও তানিয়া রোহানের সাথে ছিল। এখানে রোহান অনন্যাকে দেখে জিজ্ঞেস করে তার তো আজ দেরিতে আসার কথা ছিল। অনন্যা বলে কাজ শেষ হয়েছে তাই চলে এসেছে সে। এদিকে তানিয়া অনন্যাকে দেখার পর বলে সে আবারও চলে এসেছে রোহানকে থ্যাঙ্কস জানাতে। অনন্যা তখন আর কিছুই বলে না। তানিয়া চলে যেতেই অনন্যা নিজের রুমে চলে যায়। এদিকে রোহান বুঝতে পারছিল না তার কি করা উচিত। অনন্যাও নিজের রুমে গিয়ে স্তব্ধ হয়ে বসে থাকে। রোহান তখন অনন্যার কাছে যায়, কিন্তু অনন্যা রোহানের সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। রাতে রোহান অনন্যার অপেক্ষা করতে থাকে, আর কিছুক্ষণ পর সেখানে অনন্যা আসে আর বলে সে তানিয়াকে নিয়ে জেলাস ফিল করছে না, সেটা রোহান জানে। অনন্যা কথাটা বলে খেয়াল করে দেখে রোহান কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল, তাই সে অনন্যার কোনো কথাই শুনতে পায় না। সে তখন রোহানের গান বন্ধ করে দেয়। রোহান তখন তাকে দেখে ইয়ারফোনটা খুলে ফেলে। এখানে অনন্যা বলতে থাকে রোহান রাহুলকে দেখে জেলাস হয়েছে দেখে সে এখন নিজেও তানিয়ার সাথে থেকে অনন্যাকে জেলাস ফিল করাতে যাচ্ছে। তার কথা শুনে রোহান রেগে যায় আর বলে সে রাহুলকে দেখে জেলাস হচ্ছে না, বরং অনন্যা তার মাকে রাহুলের ব্যাপারে এত ভালো ভালো কথা বলতে পারলেও রোহানকে নিয়ে কিছু বলতে পারে না, সেটা নিয়েই সে জেলাস। এসব নিয়ে দুজনের মাঝে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে রোহান রেগে মেগে দরজায় ঘুষি দেয়, আর এটা দেখে অনন্যাও রাগ করে সেখান থেকে চলে যায়। খানিকক্ষণ পরে রোহান বুঝতে পারে যে সে অনন্যার সাথে এরকম ব্যবহার করে অনেক ভুল করেছে। সামান্য ভুল বোঝাবুঝির জন্য কারো সাথে এরকম আচরণ করা মোটেও ঠিক না। রোহান তখন অনন্যার কাছে যায় আর তার কাছে ক্ষমা চায়। আসলে দিন শেষে হাজার ভুল বোঝাবুঝির মাঝে নিজেদের ভুলটা বুঝে সেটা গুছিয়ে নিলেই একটা সম্পর্ক ঠিক হয়ে যায়। আর অনন্যা এবং রোহান দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে যে সম্পর্কের মাঝে তৃতীয় জন থাকা দোষের না, তবে সেই তৃতীয় জনকে নিয়ে ঝামেলা করে নিজেদের সম্পর্ক ধ্বংস করাটা বোকামি ছাড়া আর কিছুই না।
অনন্যা আর রাহুল দুজন জানে তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে, আর কেউ কারো মাঝে অন্য ব্যক্তিকে আসতে দিবে না। তাই তারা তাদের ঝামেলা এখানেই শেষ করে আর দুজনই দুজনকে জড়িয়ে ধরে। এরই মাঝে রোহানের ফোনে মৈত্র কল করে আর রোহানকে এবং অনন্যাকে তাদের 2 মাস অ্যানিভার্সারির জন্য শুভেচ্ছা জানায়। অর্থাৎ সেদিন রোহান মৈত্রর কাছ থেকে বাঁচতে যে মিথ্যা বলেছিল, অর্থাৎ শনিবারে রোহান আর অনন্যার অ্যানিভার্সারি, এই মিথ্যাটা মৈত্রর এখনো মনে আছে। আর অনন্যাও এই মেসেজ দেখার পর বুঝে যায় যে রোহান মৈত্রকে বলেছে যে তারা বিবাহিত। বেচারা রোহান তো এইবার একেবারেই ফেসে যায়। তবে অনন্যারও কিছু করার ছিল না, কারণ রোহান সবাইকে বলে রেখেছিল শনিবার সে তাদের ঘরে সবাইকে খাওয়াবে। আর অনন্যাদের এই বাড়িতে থাকতে হলে এই বিয়ের নাটক চালিয়েই যেতে হবে। দৃশ্য চলে যায় পরের দিন। অনন্যা আর রোহান মিলে নিচে চলে যায় দোকানে বাজার করতে। এখানে দোকানদারও রোহানদের দেখে জিজ্ঞেস করে তাদের বাড়িতে নাকি আজ খাওয়া দাওয়া। দোকানির কথা শুনে রোহানরা বুঝতে পারে যে মৈত্র অলরেডি সবাইকেই বলে ফেলেছে। অনন্যা তো এসব দেখে শুনে শুধু রাগে ফুঁসছিল, তবে সে কিছু বলতেও পারছিল না। রোহানও অনন্যার ভয়ে ভয়ে কাজ করছিল, আর অনন্যাকে পটানোর জন্য সে তার জন্য গিফটও নিয়ে আসে। গিফট পেয়েই তো অনন্যা গলে যায়। এরপর দুজন মিলে কাজ শুরু করে গেস্টদের আপ্যায়নের জন্য। রোহান বাহির থেকে খাবার কিনে নিয়ে আসে। তারা তো পুরো রুমটা সাজায় একটা অ্যানিভার্সারি পার্টির মতো করে, যাতে কারো কোনো সন্দেহ না হয়। এরপর রাতের দিকে এক এক করে সব গেস্ট আসতে শুরু করে, আর অনন্যারও সবার সামনে নতুন বউ হওয়ার নাটক করতে হয়। কিছুক্ষণ পর মৈত্র রোহানদের জন্য বড় গিফট নিয়ে চলে আসে, আর মৈত্র ফাইনালি অনন্যাকে দেখতে পেয়ে স্বস্তি পায়, আর তার অনন্যার সাথে আলাপ করার শখটাও মিটে যায়। কিছুক্ষণ পর তানিয়াও চলে আসে গিফট নিয়ে। রোহান এক এক করে সবার খাবারের খেয়াল রাখে। এদিকে মৈত্র তো পুরোটা সময় রোহান আর অনন্যার সংসার নিয়ে পড়ে থাকে। তারা নিজেদের সংসারে কেমন আছে, কি করছে, এইসব নিয়ে। তবে সারাক্ষণ এই সংসার আর বিয়ের নাটক করতে করতে অনন্যা ক্লান্ত হয়ে পড়ে, তাই সে রুমে চলে যায়। রোহানও তখন তার কাছে গিয়ে বলে বাইরে সব গেস্টরা আছে আর সে এখানে বসে আছে। রোহানের কথা শুনে অনন্যা বলে সে আর এই বিবাহিত হওয়ার নাটক করতে পারছে না। রোহান তখন তার মনের ফিলিংসটা বুঝতে পারে, কিন্তু তার আর কিচ্ছু করার থাকে না, কারণ সেও আর কোনো রাস্তা খোলা না পেয়ে এই বিবাহিত হওয়ার নাটক করেছে শুধুমাত্র একটা বাসা ভাড়ার জন্য। তার কথা শুনে অনন্যা বলতে থাকে ছোটবেলায় সে তার ছেলে বন্ধুদের সাথে খেলতে পারতো না, মানুষ কি ভাববে এই কথা চিন্তা করে। বড় হয়ে সে রোহানের হাত ধরে হাঁটতে পারতো না, পাড়ার মানুষ কি বলবে সেই জন্য। আর এখন সে তার বয়ফ্রেন্ডের সাথে একটা রুমে থাকতেও পারছে না, মানুষ অবিবাহিত ছেলে মেয়ে পছন্দ করে না এই জন্য। তারা নিজেদের মতো বাঁচতে পারছে না, শুধুমাত্র আশেপাশের মানুষদের জন্য। অনন্যার কথাগুলো শুনে রোহানেরও অনেক খারাপ লাগে, তবে সে জানে যে অনন্যা তাকে কতটা ভালোবাসে। তাই সে অনন্যার কাছে গিয়ে একটা রিং বের করে তার হাতে পরিয়ে দেয়। রোহান মুখে কিছু বলে না, তবে এটা স্পষ্ট এটা বিয়ের প্রপোজাল। অর্থাৎ রোহানও চায় না তারা বিবাহিত হওয়ার নাটক করুক, তাই সে অনন্যাকে সত্যি সত্যি বিয়ে করতে চায়। তবে অনন্যা রোহানকে কিছু বলার আগেই বাইরে থেকে গেস্টরা সবাই রোহানদের খুঁজতে থাকে। এরপর রোহান আর অনন্যা মিলে সব গেস্টদের আপ্যায়ন করে, আর এক এক করে সবাই এরপর চলে যায়। সবাই চলে যেতেই রোহান আর অনন্যা ক্লান্ত হয়ে বসে পড়ে। এখানে রোহান অনন্যার কাছে তার উত্তর জানতে চায় যে সে কি তাকে বিয়ে করতে রাজি আছে। তবে অনন্যা বলে এখন সে ক্লান্ত, এই বিষয় নিয়ে সে কাল কথা বলবে। তাদের কথার মাঝে দরজার কলিং বেল বেজে ওঠে। এত রাতে কে এসেছে ভেবে অনন্যা দরজা খুলে দেয়, আর সে দরজা খুলতেই তার মুখ হা হয়ে যায়, কারণ এই রাতের বেলা দরজার ওপাশেই দাঁড়িয়ে ছিল অনন্যার বাবা আর মা, যারা অনন্যার রোহানের ব্যাপারে কিচ্ছু জানতো না। এতটুকু দৃশ্য দেখানোর পরে আমরা দেখি অনন্যার বাবা মা রোহান আর অনন্যাকে একসাথে দেখে নেয়। এরপর অনন্যার বাবা রোহানকে জিজ্ঞেস করে সে কি রোহান। সে বলে হ্যাঁ। অনন্যার মা তখন রোহানকে গুলি করে মেরে ফেলে, আর এতটুকু দেখতেই রোহান ধপাস করে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এই সবই ছিল তার স্বপ্ন, আর তাকে আমরা একটা অন্য রুমে অন্য লোকের সাথে দেখতে পাই। আসলে ওই দিন অনন্যার বাবা মা আসার পরেই রোহান তার কলিগের বাসায় এসে থাকছে। এখানে আমরা সেদিনের কাহিনী জানতে পারি। সেদিন অনন্যার বাবা মা হুট করেই চলে আসায় রোহানের পালানোরও কোনো রাস্তা ছিল না। ফলে এই সবকিছু লুকাতে অনন্যার তার বাবা মাকে মিথ্যা বলতে হয়। সে জানায় আজ তার বাড়িতে সে তার 2 ফ্রেন্ডের অ্যানিভার্সারি পার্টি রেখেছে, তাই তারা সবাই পার্টিতে এসেছে, আর সেখানে রোহানও এসেছিল। রোহানের গাড়ি আসতে দেরি হওয়ায় শত রাত পর্যন্ত তার বাসায় ছিল। এতটুকু বলে অনন্যা তার বাবা মাকে সামাল দেওয়ার চেষ্টা করে। তবে অনন্যার বাবা অনন্যার কথা বিশ্বাস করলেও তার মা সন্ধ্যা অনেক চালাক ছিল। সে আসার পর থেকে অনন্যাকে অনেক ধরনের প্রশ্ন করে চলে। রোহানকে সে এত বছর পর কোথায় পেল, অনন্যার ফ্রেন্ড অনন্যার বাড়িতেই কেন পার্টি রাখলো, এত রাতে রোহান তার বাড়িতে কি করছে, এইসব প্রশ্ন করে করে সে পাগল করে দিচ্ছিল। অনন্যা তখন কোনো মতে তাকে সামাল দেয়। ওদিন রাতে রোহান নিজেকে কোনো মতে বাঁচিয়ে তারই ভালোবাসার বাড়ি ছেড়ে কলিগের বাসায় এসে থাকতে শুরু করে।
আর এই চক্করে রোহানেরও অনন্যার কাছ থেকে আর উত্তর পাওয়া হয় না। এরপর কোনো মতে পরিস্থিতি শান্ত হলে রোহান অনন্যাকে কল করে আর জানতে চায় ওই দিকের অবস্থা কি। অনন্যা তখন রোহানকে সব খুলে বলে যে তার বাবা মা তাকে কি কি প্রশ্ন করছে। সেদিন রাতে তখন হুট করে রোহানের চলে যাওয়াটা অনন্যার বাবা মায়ের মনে আরো সন্দেহ জাগিয়েছে। তাই সে রোহানকে যে কোনো বাহানা নিয়ে আবারও বাড়িতে আসতে বলে, যাতে এইবার সে তার বাবা মার সাথে ভালোভাবে কথা বলতে পারে আর তাদের ভেতর থেকেও সন্দেহটা কমে। দেখা যায় রোহান পরের দিনই হাতে মিষ্টি নিয়ে নতুন জামাইয়ের মতো পাঞ্জাবি পরে অনন্যার বাড়িতে এসে হাজির হয়। অনন্যা রোহানকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়, কিন্তু বাবা মার সামনে কিছু বলতেও পারে না। রোহান নিজের ল্যাপটপ ফেলে গেছে এই বাহানা করে বাড়িতে আসে আর অনন্যার বাবা মাকে পটানোর জন্য মিষ্টি নিয়ে আসে। অনন্যার বাবা তো মিষ্টি দেখেই খুশি হয়ে যায়, তবে সন্ধ্যা তখনও রোহানকে সন্দেহ করছিল। রোহানও জানে যে অনন্যার মা একজন স্কুল টিচার আর তার মনে সন্দেহ থাকবেই। আর রোহানও তো ঠিকমতো কথা বলতে পারছিল না, সব কথায় কিছু না কিছু ভুল হচ্ছিল। তাই অনন্যা সব সামাল দিতে রোহানকে নিয়ে ভেতরে চলে যায়। এখানে রোহান অনন্যার হাত ধরে দেখে যে তার হাতে তো তার দেওয়া আংটিটা নেই। তাই সে জিজ্ঞেস করে আংটি কোথায়। অনন্যা জানে আসলে তাড়াহুড়োয় সে খুলে রেখে দিয়েছে। তবে এই ব্যাপারটা রোহানের কাছে অনেক খারাপ লাগে। সে অনন্যাকে তার প্রপোজালের উত্তর দিতে বলে, তবে অনন্যা বলে এখন এইসবের সময় না, যতদিন পর্যন্ত না তার বাবা মা যাচ্ছে ততদিন রোহানকে অন্য কোথাও থাকতে হবে। এখানে অনন্যা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল মৈত্রকে নিয়ে, কারণ সে জানে রোহান আর অনন্যা বিবাহিত। আর এই কথাটা যদি সে অনন্যার বাবা মাকে বলে দেয় তাহলে তো সব শেষ। তবে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর তাদের বেলায়ও ঠিক একই কাজ হয়, কারণ সেই সময়ই মৈত্র এসে কলিং বেল বাজায়। আচ্ছা এখানে বলে দেই, আমি এই গল্পের সিজন 1 আর 2 একসাথে এক্সপ্লেন করছি। তো সিজন 1-এ যে মৈত্রর ক্যারেক্টার করেছে তাকে সিজন 2-তে পরিবর্তন করা হয়েছে, তাই প্লিজ কেউ কনফিউজড হবেন না। যাক, এরপর দেখা যায় তা অনন্যার বাবা গিয়ে দরজা খোলে। মৈত্র প্রথমে অনন্যার বাবা মাকে দেখে চিনতে পারে না, আর সেটাই স্বাভাবিক। অনন্যার বাবা মা তখন নিজেদের পরিচয় দেয়। মৈত্র তো তখন ভীষণ খুশি হয়ে যায়, কারণ এতদিন সে শুধু অনন্যার সাথে আলাপ করতে চাইতো, এখন আবার তার বাবা মার সাথে আলাপ করারও সুযোগ পেয়েছে। এদিকে রোহান এসে মৈত্রকে দেখে বুঝে যায় যা গন্ডগোল হওয়ার এখানেই হয়ে যাবে। তাই মৈত্র যাতে কিছু না বলে তাই রোহান কোনো মতে তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তবে মৈত্র তো অনন্যার বাবা মার কাছে অনন্যার রোহানের প্রশংসা শুরু করে দেয় আর বলে তাদের মেয়ের জামাই অনেক ভালো, তার জন্যই তো রোহান তার শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে। মৈত্রর মুখ থেকে মেয়ের জামাই শুনে অনন্যার বাবা মা অবাক হয়ে যায়। রোহানও বুঝে যায় যা ঘটার তা ঘটে গেছে, এবার আর কোনো উপায় নেই। তো এরপর আর উপায় না পেয়ে অনন্যা আর রোহানকে অনন্যার বাবা মাকে সব খুলে বলতে হয় তাদের সম্পর্কের ব্যাপারে। অনন্যার মা তো কিছুতেই মেনে নিতে পারছিল না যে অনন্যা এতদিন রোহানের সাথে একসাথে এক রুমে থাকতো, আর সেটা তারা কেউ জানতো না। সব শোনার পর অনন্যার মা রেগে মেগে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সব গোছগাছ করতে থাকে। সন্ধ্যা অনন্যাকে অনেক কথা শোনায়, সে যেন কিছুতেই মেনে নিতে পারছিল না অনন্যার এই মিথ্যা। অনন্যা অন্য একটা ছেলেকে নিয়ে থাকছে, অথচ সেটা তাদের অন্য কারো মুখ থেকে শুনতে হচ্ছে। অনন্যা তখন তার মায়ের কথা শুনে একদম চুপচাপ থাকে। এদিকে মৈত্র নিচে দোকানে যায় বাজার করতে। মৈত্রকে দেখে দোকানদার বলে এখন আর বাকি দেওয়া যাবে না, আজকাল জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। দোকানদারের কথা শুনে মৈত্র বলে সেও তার ঘর ভাড়াটা বাড়াতে পারছে না, কারণ রোহান ছেলেটা এত ভালো যে তার ভাড়া বাড়াতে ইচ্ছে করে না। মৈত্রর কথা শুনে দোকানদার এবার আস্তে করে বলে যে সেদিন মধ্যরাতে সে রোহানকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছে, আবার পরের দিন দুপুরে বাড়িতে ফিরতে দেখেছে। আর এসব দেখে তার মনে হয়েছে কোনো গন্ডগোল তো আছেই, তাই সে মৈত্রকে জানালো। দোকানদারের কথা শুনে এবার মৈত্র নিজেও চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে থাকে রোহানদের মাঝে সত্যিই কোনো গন্ডগোল আছে নাকি। এদিকে অনন্যা সন্ধ্যাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তাকে এভাবে ছেড়ে চলে না যায়। সে সন্ধ্যাকে বলে তারা দুজনও তো প্রেম করে কত যুদ্ধ করে বিয়ে করেছে, আর এখন অনন্যা আর রোহানও যুদ্ধ করছে, তাহলে সন্ধ্যা কেন তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। অনন্যার কথা শুনে সন্ধ্যা জানায় তার রোহানের কথা শুনে খারাপ লাগেনি, বরং অনন্যা তাকে মিথ্যা বলেছে এটা জানার পর তার খারাপ লেগেছে। অনন্যা তখন সন্ধ্যার কাছে ক্ষমা চায়, তবে সন্ধ্যা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে অনেক কষ্ট পেয়েছিল আর কি। তখন অনন্যার বাবা অমিত এসে অনন্যাকে সান্ত্বনা দেয় আর রোহানকে বাড়িতে ডেকে নিয়ে আসতে বলে, যাতে রোহানের সাথে আলাপ করে তারা সবকিছু ঠিক করে নিতে পারে, আর রোহান অনন্যার যোগ্য কিনা সেটাও বুঝতে পারে। এছাড়াও সন্ধ্যাকে অমিত সামলে নিতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর বাবার থেকে এরকম সাপোর্ট পেয়ে
অনন্যাও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে রোহানকে তার বাড়িতে আসার জন্য বলে, আর রোহান অনন্যার মা বাবার সামনে গিয়ে কি বলবে আর কিভাবে সব সামাল দিবে সেই সবকিছুর টিপস নিতে তার এক কলিগের কাছে যায়। এই কলিগের নাম অতন। অতনও রোহানকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব নেয় যে হবু শ্বশুর শাশুড়ির সামনে কিভাবে ঢপ মারতে হয়। এরপরে রোহান আবার মিষ্টি নিয়ে অনন্যাদের বাড়িতে হাজির হয়। এবার সন্ধ্যা দরজা খোলে। রোহান তখন সন্ধ্যার হাতেই মিষ্টির হাড়ি ধরিয়ে দেয়। সন্ধ্যা রোহানকে দেখে বুঝতে পারে যে রোহান নিজেকে সন্ধ্যার সামনে ফিট দেখানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করেছে। এই সব কিছু দেখে সে একটু মুচকি মুচকি হাসে, তবে সামনাসামনি সে অনেক কঠোর ভাবে থাকে, যেন সে সব মেনেই নিচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে ভালোই খুশি ছিল। তো রোহান বাড়িতে ঢুকে অনন্যার খোঁজ করতে থাকে, আর এটা দেখে অমিত বুঝে যায় যে রোহান আসলেই অনন্যাকে কতটা ভালোবাসে। এরপরই সে অনন্যার রুমে চলে যায়। এটা দেখে অমিত সন্ধ্যাকে টিটকারি মেরে বলে, রোহান তো অনন্যার রুমে ঢুকে গেল। সন্ধ্যাও তখন রেগে মেগে বলে সে হয়তো ভুলে গেছে এই বাড়িতে রোহান আর অনন্যা একই রুমে থাকতো। এদিকে রোহান রুমের ভেতর গিয়ে হাফ ছেড়ে বাঁচে, কারণ সে সন্ধ্যার সামনে যথেষ্ট ভালো হওয়ার অ্যাক্টিং করেছে। বেচারা রোহানের অবস্থা দেখে অনন্যারও হাসি পায়। সন্ধ্যা তখন অনন্যাকে ডাক দেয়। অনন্যা যাওয়ার আগে রোহানকে অ্যাডভাইস দেয় যে রোহান যাতে তার বাবা মার সামনে উল্টো পাল্টা কথা না বলে, আর যেন একটু কম খায়। তবে আমরা দেখি সন্ধ্যার হাতের খাবার পেতেই রোহান গাপুস গুপুস করে খাওয়া শুরু করে, কারণ শেষ কবে রোহান বাড়ির রান্না খাবার খেয়েছে সেটা তার মনে নেই। রোহানকে এভাবে খাবার খেতে দেখে সন্ধ্যা জিজ্ঞেস করে সে আর অনন্যা কি সবসময় খাবার অর্ডার করে খেত নাকি। তখন অনন্যা তার মাকে বুঝিয়ে বলে যে বেশিরভাগ রান্না রোহানই করত, তাই ঘরের রান্না পেয়ে সে এভাবে খাচ্ছে। এদিকে তাদের কথার মাঝে অমিত আর সন্ধ্যা রোহানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার খাওয়ার চোটে তা বলতেই পারে না। এরই মাঝে রোহানের ফোনে বারবার কল আসে, আর রোহান কলটা রিসিভ করে আর এমন ভাবে কথা বলতে থাকে যেন তার খুব বড় বিজনেস ছিল। রোহানের এত কাজের চাপ দেখে অমিত হাসতে হাসতে বলতে থাকে যে সেও রোহানের বয়সে থাকতে এরকম এনার্জেটিক ছিল। আর অমিত এখন রোহানের এনার্জি দেখার জন্য রোহানকে বলে সে যাতে প্রতিদিন সূর্য ওঠার আগে এই পাড়াতে এসে হাজির হয়, তারা দুজন মিলে মর্নিং ওয়াক করবে। সকালে ওঠার কথা শুনেই তো বেচারা রোহানের খাওয়াটাই বন্ধ হয়ে যায়, কারণ তার পক্ষে সকালে ওঠাটা খুবই কষ্টকর। এইবার সন্ধ্যা সিরিয়াস হয়ে রোহানকে বলতে থাকে যে রোহান আর অনন্যা যেহেতু একসাথে থাকবে, তাই মা হিসেবে তার দায়িত্ব রোহান কতটুকু অনন্যার দায়িত্ব নিতে পারবে সেটা জানা। রোহান আর অনন্যা যেভাবে একসাথে থাকে সেটাকে একসাথে থাকা বলে না, বরং লিভ ইন বলে, অর্থাৎ বিয়ে ছাড়াও বিয়ের মতো করে সংসার করা। আর সংসারে অনেক অ্যাডজাস্ট করতে হয়, তাই রোহানকে অনন্যার সাথে অ্যাডজাস্ট করতে হবে সারা জীবন, কেননা সবসময় শুধু ভালোবাসা দিয়েই দিন চলে না, এর মাঝে ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকবে। আর সব পেরিয়ে দুজন আবারও এক হতে পারাটাকেই অ্যাডজাস্ট বলে। সন্ধ্যার বলা সব কথা রোহান বেশ মনোযোগ দিয়ে শোনে, তবে সব শোনার পর রোহান ঠিকই বুঝে যায় যে এতদিন তাকে অ্যাডজাস্ট করতে না হলেও এখন ঠিকই সেটা করতে হবে, তাও আবার অনন্যার বাবা মার সাথে, কারণ সকাল সকাল অমিতের সাথে মর্নিং ওয়াকে যেতে হবে, আবার বাড়িতে আসলেই অনন্যার একগাদা জ্ঞান আর বকুনি শুনতে হবে। এই সব কিছুর জন্য রোহানকে নিজেকে প্রস্তুত করতে হবে। তো দৃশ্য চলে যায় পরের দিন, আর সেদিন থেকেই রোহানের ডিউটি শুরু হয়ে যায়। ভোরবেলা সে অ্যালার্ম দিয়ে রাখে আর অনেক কষ্টে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে অমিতের সাথে মর্নিং ওয়াকে চলে যায়। তবে রোহানের দেরি হওয়াটা নিয়ে অমিত রোহানকে অনেক কথা শোনায়। এরপরই কথা মতো পুরো সকাল অমিত রোহানকে নিয়ে হাঁটে। এতে তো বেচারা রোহানের বেহাল দশা হয়ে যায়, কিন্তু দেখা যায় অমিত এই বয়সে এসেও একটুও হাঁপায় না। শেষে অমিত রোহানকে নিয়ে একটা চায়ের দোকানে আসে আর দুটো লাল চার অর্ডার দেয়, তাও আবার চিনি ছাড়া। এই কথা শোনার পর রোহান বলে সে সকালবেলা দুধ চা খায়, তবে অমিত জানায় এখন থেকে রোহানকে লাল চাটাই খেতে হবে, আর এটাকেই বলে অ্যাডজাস্টমেন্ট। অমিতের কথা শুনে রোহান আর কিছুই বলে না। অমিতের পর রোহানকে অ্যাডভাইস দিতে থাকে যে কিভাবে সংসারে অ্যাডজাস্ট করতে হয়। আসলে এই সংসারটা চিনি ছাড়া লাল চায়ের মতো, এখানে মান অভিমান তেতো কথা সবকিছু থাকবে, তবে দিন শেষে সংসারে মিষ্টতা আনাকেই অ্যাডজাস্টমেন্ট বলে। আর রোহান বেচারারও নিজের শ্বশুরকে অ্যাডজাস্টমেন্টের প্রমাণ দিতে গিয়ে সেই জঘন্য চিনি ছাড়া লাল চা খেতে হয়। বুঝুন কি যন্ত্রণা। আর এভাবেই প্রতিদিন চলতে থাকে। প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, অমিতের সাথে এত কিলোমিটার হাঁটা, আবার চিনি ছাড়া চা খাওয়া, এসব খেয়ে খেয়ে রোহানের অবস্থা দেখার মতো ছিল। তো এরপর দেখা যায় অনন্যার কলিগ শ্রেয়া
একদিন তাদের বাড়িতে আসে। অনন্যা সন্ধ্যার সাথে তখন শ্রেয়ার পরিচয় করিয়ে দেয়। শ্রেয়াকে দেখেই সন্ধ্যা জিজ্ঞেস করে যে তাদের অ্যানিভার্সারি কেমন গেল। সন্ধ্যার কথা শুনে তো শ্রেয়া কিছুই বুঝতে পারে না। আসলে অনন্যা তখন সত্যটা ঢাকার জন্য শ্রেয়ার নাম নিয়ে বলেছিল যে তার কলিগ তার বাসায় অ্যানিভার্সারি পার্টি রেখেছে, আর সেটা নিয়ে সন্ধ্যা টিটকারি মারে। এই ব্যাপারটা বুঝতে পেরে অনন্যা শ্রেয়াকে তাড়াতাড়ি করে সেখান থেকে নিয়ে যায়। শ্রেয়া তো আগামাথা কিছুই বুঝতে পারে না। এরপরই অনন্যা শ্রেয়াকে সবকিছু খুলে বলে। এই সব জানার পর সে তো খুবই অবাক হয়ে যায় আর বলে সবে মাত্র সে আর রোহান একসাথে থাকা শুরু করেছে, আর এখনই তাদের বাবা মা এসে এখানে ঝামেলা করছে। শ্রেয়ার কথা শুনে অনন্যাও এবার অনেক চিন্তিত হয়ে পড়ে। সে রোহানের সাথে থাকতে শুরু করেছে যাতে তারা দুজন দুজনকে আরো ভালোভাবে চিনতে পারে। তবে এর মাঝে এসেই অনন্যার বাবা মা তাদের বাধা দিচ্ছে না তো। এদিকে অমিতের রোজকার কথা শুনতে শুনতে রোহানও অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, কারণ অমিত সবসময় রোহানের সাথে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতো। যেমন রোহান কতদিন আর ভাড়া বাসায় থাকবে, এবার নিজে বাসা কেনার পরিকল্পনা আছে কি, এসব পরিকল্পনা তো তার করা উচিত। ভবিষ্যতের একটা ব্যাপার আছে। তারপরে রোহানের বাবা মা অনন্যার ব্যাপারে জানে কিনা, রোহান তার বাবা মার সাথে তাদেরকে কবে দেখা করাবে, এইসবই হাজারো প্রশ্ন আর কথা সে বলতে থাকে। এদিকে আবার সন্ধ্যা তো অনন্যাকে সরাসরি জানিয়েই দেয় যে বিয়ে করা ছাড়া রোহান আর অনন্যা একসাথে থাকতে পারবে না। আগে তাদেরকে বিয়ে করতে হবে, এরপর সব হবে। এর আগে কোনোভাবেই সম্ভব না, তারা এটা মানবে না। আর এইসবের মাঝে ধীরে ধীরে দেখা যায় রোহান আর অনন্যার মাঝে দূরত্বটাও বেড়ে যায়। এখন আর দুজন একসাথে হতেই পারে না। তারা যে দুটো ভালো মন্দ কথা বলবে সেটাও পেরে ওঠে না। দুজনে দূরে থাকতে থাকতে অনন্যা আর রোহান দুজনের মনেই একে অপরের জন্য শূন্যতা অনুভব শুরু হয়। তারা একে অপরকে খুব মিস করছিল। তাই একদিন আর রোহান না পেরে সোজা ছাদে চলে যায় অনন্যার সাথে দেখা করতে। রোহান অনন্যার কাছে গিয়ে দেখে অনন্যার হাতে রোহানের দেওয়া সেই আংটিটা রয়েছে। এটা দেখেই রোহান জিজ্ঞেস করে এখনো তার কাছে আংটিটা আছে। সে তো ভেবেছিল অনন্যা কোথাও সেটা হারিয়ে ফেলেছে, তাই তার খুব খারাপও লেগেছিল। কিন্তু এখন দেখে তার ভালোই লাগছে। অনন্যার পর রোহানের হাত ধরে আর বলতে থাকে সে তাকে এতদিন অনেক মিস করেছে। তারা কেমন করে আলাদা হয়ে গেল তার একটুও ভালো লাগে না। রোহান তখন বলে এই সব কিছু তো তার বাবা মার কারণেই হচ্ছে। তারা আসার পর থেকেই তো এইসব শুরু হয়েছে, কিন্তু তাদের কিছু করারও নেই। তাই এবার অনন্যা আর রোহান দুজন তাদের ছোটবেলার কাহিনী মনে করতে থাকে। ছোটবেলায় রোহান যখন অনন্যাকে পছন্দ করত তখন সব সময় অনন্যার পিছু পিছু থাকতো। তবে এটার জন্য টিচারদের কাছ থেকে সে অনেক ওয়ার্নিংও খেয়েছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও রোহান কোনোদিন অনন্যার পিছু ছাড়েনি। সে সব সময় তার পিছু করে যেত। অনন্যারও অবশ্য এসব ভালোই লাগতো। আর এখন তাদের মাঝে যত কিছুই হয়ে যাক না কেন, রোহান এখনো অনন্যাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে ভাববে না, ভাবতে পারবে না। এতদিন পর তারা একে অপরের সাথে দেখা করে অনেক খুশি ছিল। তবে দেখা যায় এখানে কথা বলতে বলতে হুট করে তাদের দুজনের মাঝে আবারও ঝামেলা লেগে যায়। কারণ অনন্যা এখনো রোহানের প্রপোজালের উত্তর দেয়নি, তার মধ্যে আংটিও সে খুলে রেখেছে। তাই রোহান অনন্যার হাত থেকে আংটিটা নিয়ে নেয় আর বলে থাক, তার আর বিয়ে করতে হবে না। আর এই পুরো কথা তো ওদিকে মৈত্র শুনে নেয়। আর এসব শুনে সে খুব ভালো করেই বুঝে যায় যে রোহান আর অনন্যা বিবাহিত ছিল না। তারা তাকে মিথ্যা বলেছে, মিথ্যা বলে তার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছে। এদিকে রোহানরাও তখন মৈত্রকে দেখে ফেলে আর তারাও বুঝে যায় যে সব সত্য এবার সামনে বেরিয়ে এসেছে। এরপর আর কি, এবার তো মৈত্র সোজা অনন্যার বাবা মার কাছে চলে যায়। আর সেখানে গিয়েও বুঝতে পারে তারা অনন্যা আর রোহানের ব্যাপারে আগে থেকেই জানতো। মৈত্র তাদের কাছে গিয়ে বলে তারা আগে থেকেই সব জানতো, তাই না? তাহলে এতদিন ধরে তারা তাকে মিথ্যা বলে গেছে। আর এই মিথ্যা কোনোভাবেই সহ্য করতে পারে না মৈত্র। তাই সে রোহানদেরকে দুদিনের মধ্যেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ এখানে এসব মানুষের কোনো জায়গা নেই। কিন্তু এত তাড়াতাড়ি এসব কিভাবে সম্ভব? তাই রোহান মৈত্রকে পুরো বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো কারো কথাই শোনে না। এরপর থেকে তাদের বাড়ি গোছানো শুরু করতে হয়, কারণ এখন এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। এখানে আর থাকা সম্ভব না। রোহানদের প্রথম ভালোবাসার বাড়িটা এখন তাদের ছেড়ে যেতে হবে, তাই তাদের খুব খারাপ লাগতে থাকে। অনন্যাও তখন অন্য বাড়ি খোঁজা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
যে এত তাড়াতাড়ি তারা কোথায় বাড়ি পাবে। ঠিক সেই সময়ই দেখা যায় অমিত অনন্যার কাছে আসে। এখানে অমিত জানায় সে আগে থেকেই জানতো যে অনন্যা আর রোহান সম্পর্কে রয়েছে, তবে এতদিন সে কিছুই বলেনি, কারণ সে দেখতে চেয়েছে অনন্যা তার ভালোবাসার জন্য যুদ্ধ করতে পারে কিনা। আর হ্যাঁ, সত্যি সত্যিই অনন্যা নিজের ভালোবাসার জন্য যুদ্ধ করেছে। এসব সে খুব ভালো করেই দেখেছে আর বুঝেছে। তবে অনন্যা মিথ্যা বলেছে, যেটা মানাটা কষ্টকর হলেও সে যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সেটার জন্য অমিত তাকে ক্ষমা করে দেয়। আর এই সময় বাবার এরকম সাপোর্ট পেয়ে অনন্যা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরে। এদিকে রোহানও সন্ধ্যার কাছে যায় আর সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সন্ধ্যাও তখন রোহানকে বলে যে রোহানদের সম্পর্কের ব্যাপারে জানার পর সন্ধ্যা রাগ করেনি, বরং রোহানরা তাদেরকে মিথ্যা বলেছে, সেটার জন্য তারা কষ্ট পেয়েছে। আর মৈত্র সত্য জানার পর অভিমান করেছে, কারণ সে এতদিন রোহানদের নিজের সন্তানের মতো দেখতে শুরু করেছিল। আর কারো সন্তান মিথ্যা বললে সব অভিভাবকরাই মনে কষ্ট পায়, তারও ঠিক সেটাই হয়েছে। সন্ধ্যার এই কথা শোনার পর রোহান সন্ধ্যার কাছে গিয়ে নিজেদের ভুলের জন্য ক্ষমা চায় আর কোনোদিন কারো কাছ থেকে কোনো সত্য লুকাবে না এটাও বলে। আসলে ভুল তো সবারই হয়, আর রোহানরাও ভুল করেছে, তবে ভুল করার পর তারা সেটা বুঝতেও পেরেছে। তাই মা হিসেবে সন্ধ্যাও আর রাগ করে থাকে না, সেও রোহানকে মাফ করে দেয় আর তাকে বলে সে যাতে অনন্যার সাথে নতুন করে জীবন শুরু করে। তার আশীর্বাদ সবসময় তাদের সাথে আছে। সন্ধ্যার কাছ থেকে এসব শুনে রোহানও ভীষণ খুশি হয়ে যায়। আসলে মুরব্বীদের আশীর্বাদটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো সেদিন রাতে দেখা যায় সবকিছু গোছানো হয়ে যায়। এরপর সন্ধ্যা আর অমিত মৈত্রর কাছে যায় এই বাড়ির চাবিটা দিতে। সন্ধ্যার এরপর মৈত্রর কাছে অনেক করে ক্ষমাও চায় রোহানদের এভাবে মিথ্যা বলার জন্য। তবে তারা এটাও বলে যে রোহানরা যে মিথ্যা বলে এই বাড়িতে নিজেদের একটা ভালোবাসার ঘর শুরু করেছিল, সেই মিথ্যা এখন খুব শীঘ্রই সত্যি হতে যাচ্ছে। অর্থাৎ রোহান আর অনন্যা বিয়ে করতে যাচ্ছে, তারা বিয়ে করে নতুন করে তাদের ভালোবাসার বাড়ি তৈরি করতে যাচ্ছে। এই কথা শোনার পর মৈত্র আর কিছুই বলে না। এদিকে অনন্যা আর রোহানও নিজেদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নেয়। অন্য মানুষকে নিয়ে জেলাস হওয়া, ছোট ছোট বিষয়ে অভিমান করা, এসব আরো সম্পর্ককে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই দুজন মিলে এখন ঠিক করে তারা এই সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করবে, যেখানে না থাকবে কোনো জেলাসি আর না থাকবে কোনো মিথ্যা। যা থাকবে সেটা শুধু বিশ্বাস। বিশ্বাসটাই কিন্তু একটা সম্পর্কের মূল ভিত্তি। সেটাই যদি না থাকে তাহলে একটা সময় সম্পর্কটাও আর টেকে না। তাই সবারই উচিত একে অপরের পার্টনারকে বিশ্বাস করা আর সবসময় লয়াল থাকার চেষ্টা করা। তো এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় অলরেডি সবকিছু গোছগাছ করা হয়ে গেছে। এবার অনন্যারা সবাই ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এখানে অমিত রোহানকে সামনের শনিবার রোহানের বাবা মার সাথে দেখা করার ডেট ফিক্স করতে বলে, যাতে বিয়ের কথা পাকা করা যায়। আর ঠিক এমন সময় দেখা যায় সেখানে মৈত্র এসে হাজির হয় আর বলে সামনের শনিবার তার মোটেও সময় হবে না, পরের শনিবারে ডেট ফিক্স করা যায় কি। আসলে এই সময় তো মৈত্রকে কেউ আশাও করেনি। তবে মৈত্রের এই কথা শুনে সবাই বুঝে যায় যে মৈত্র রোহানদের ক্ষমা করে দিয়েছে আর এখন সে নিজের রোহানদের অভিভাবক হিসেবে তাদের বিয়েতে থাকতে চায়। এটা দেখার পর তো রোহান সহ সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মৈত্র তখন মন থেকে খুশি হয়ে রোহান আর অনন্যাকে অনেক করে আশীর্বাদ দেয়, যাতে তাদের নতুন জীবনটা অনেক সুন্দর হয়, তারা যেন সারা জীবন এভাবেই কাটাতে পারে। এরই সাথে দেখা যায় আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা ছিল খুবই সাধারণ, তবে এই সাধারণ গল্পটাই আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে যে একটা ভালোবাসার সম্পর্কের মাঝে হাজারো বাধা বিপত্তি আসবে, কিন্তু এই সবকিছু পেরিয়ে আবারও নতুন করে নিজেদের জীবন শুরু করার চেষ্টাকেই আসল অ্যাডজাস্টমেন্ট বলে, আসল ভালোবাসা বলে। আর এই সবকিছু মেনে নিয়ে চলতে পারলেই জীবন সুন্দর। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।